যেমন আমরা বলি শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত মানে দ্রুত, মানে প্রচণ্ড দ্রুত শিয়াল পণ্ডিত কাদেরকে বলি? সিপিএমকে বলি। ভেজা বেড়াল বলে না, ভেজা বেড়ালের মতো মাছটা উল্টে খেতেও জানে না। সেটা হচ্ছে সারাদিন ধরে এই সিপিএমের মালগুলোকে ঘুরতে দেখবেন, ধুতি পরে ঘুরছে, সাইডে একটা সেই ঝোলা ব্যাগ নিয়ে ঘুরছে, মানে কিচ্ছু জানে না। কিন্তু মাল ওই রাতেবেলা গিয়ে দেখবেন এবার ওই ইয়েতে আবজি করে গিয়ে হামলা করছে। অর্থাৎ ভেজা বেড়ালের মতো দিনে ঘুরবে, আর ধূত শিয়ালের মতো এদের বুদ্ধি। অর্থাৎ এই শুধু বাঘ শুধু বললে হবে না, সাথে বিড়ালটাকেও টানতে হবে, শিয়ালটাকেও টানতে হবে। বাঘের সাথে বিড়াল এবং শিয়াল এই তিনটে বললে তবে আপনার শূন্যস্থান পূরণ হবে। কারোর মতো যদি কেউ করে, যদি সমতুল্য হয়, কীরকম হচ্ছে, যেমন ধরুন অনুব্রত মণ্ডল, সে বীরভূমের দাপুটে নেতা। তার মতো এরকম সারা পশ্চিমবঙ্গে এমন কোনো নেতা নেই যে তার মতো দাপুটে নেতা এবং পপুলার নেতা, মানে এরকম পপুলার নেতা খুব জেলা প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের অন্তত কম আছে, যেটা অনুব্রতর মধ্যে দেখা যায়। অনুব্রত মণ্ডল এমন একটা গর্জন, এমন একটা কথা বলে যে কথার ইয়েতে সমস্ত বীরভূমের সমস্ত দলের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়ে যায়, একটা এনার্জি পেয়ে যায়, টনিক পেয়ে যায়, ভিটামিন পেয়ে যায়। তাহলে তাকে সেই আখ্যাটা দিচ্ছে বাঘের মতো। অনুব্রত মণ্ডল বাঘের মতো বিরোধীদের সাথে লড়াই করছে, যেমন বাঘ তার শিকারের সাথে লড়াই করে। রাজনীতিও তো একটা শিকার। রাজনীতির উদ্দেশ্য হলো জেতা। যারা রাজনীতি করে তাদের প্রধান এবং মূল লড়াই জিতে আসাটাই হলো ক্ষত্রিয় লড়াই, ক্ষত্রিয় হলো রাজনীতি। তো রাজনীতিতে অনুব্রত মণ্ডল লড়াই করতে জেতাই তাদের মূল, কিন্তু সে এমনভাবে বিরোধীদের পরাস্ত করছে, বাঘের মতো থাবা মেরে তাদেরকে সর্বশান্ত করছে, তাদেরকে ধরাশায়ী করে দিচ্ছে। তাই তাদেরকে সেই আখ্যাটা দেওয়া হয় যে অনুব্রত মণ্ডল বাঘের মতো আচরণ তার। দুর্গাপুজো শুরু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে পুজো উদ্বোধন করছেন এবং মানুষকে উৎসবে আসার জন্য বলছেন। আপনিও কাউকে বার্তা দেবেন যারা আন্দোলনে চলছেন, শ্রীলেখা থেকে শুরু করে এই তারপর যারা নেতা নেত্রীরা অভিনেত্রীরা রয়েছেন, তারা তো বারবার বলেছেন যে আমরা আন্দোলনের মধ্য দিয়ে এই সময়টা কাটাবো। তাদেরকে কি বার্তা দেবেন যে আপনার উৎসবে ফিরে আসেন? দেখুন, উৎসবটা শুধু তো নিজের জন্য নয়, এই উৎসবটা হচ্ছে গরিব মানুষের জন্য। প্রচুর ছোট ছোট শিল্প যেমন মৃৎশিল্প যারা ঠাকুর গড়েছেন, তাদের যেমন বিক্রি বাটা সব কিছু এই উৎসবের উপরে নির্ভর করে। তেমনই ধরুন আপনার ওইখানে যে সোলারে কাজ করছে, ঠাকুরটাকে সাজাচ্ছে, লাইটের কাজ করছে, জামা কাপড় যে বিক্রি করছে, হাতিবাগান, বড়বাজার, গড়িয়াহাট, বিভিন্ন জায়গায় যারা ছোট ছোট ফুটপাতে বসে যারা জামা কাপড় বিক্রি করছে, মানুষ সেই জামা কাপড়গুলো কিনছে। এই যে আয় উপার্জন হচ্ছে, প্রত্যেকটা মানুষের একটা প্রচুর আর্থিকভাবে তারা বেনিফিটেড হচ্ছে। অনেক ক্ষুদ্র ছোট ছোট ব্যবসায়ী আছে, তারা শুধুমাত্র এই দুর্গাপুজো থেকে কালী পুজো পর্যন্ত এই এক মাস শুধুমাত্র ব্যবসা করে সারা বছর তারা চলে। অর্থাৎ মূল এবং প্রধান তাদের জীবিকা অর্জনের একটা জায়গা হলো দুর্গাপুজো থেকে কালী পুজো। এই উৎসবটা শুধুমাত্র আধ্যাত্মিক জায়গায় আজকে নেই, উৎসবটা রয়েছে উন্নয়নের জায়গা। উৎসব না হলে উন্নয়ন হবে না। অনেক গরিব খেটে খাওয়া মানুষ গ্রাম থেকে দেখবেন প্রচুর ঢাকিরা এসে শিয়ালদা স্টেশনে বসে আছে, তারা ঢাক বাজাচ্ছে, মহিলা পুরুষ উভয়ে তারা ঢাক বাজাচ্ছে। অর্থাৎ ঢাকির মতো যারা, তাদেরও এখান থেকে একটা উপার্জন আসছে। অনেক আদিবাসী মা বোনরা আছে যারা এখানে এসে দেখবেন মাথার মধ্যে ঘট নিয়ে তারা নৃত্য করছে, তাদের উপার্জন। এই যে সব কিছু উপার্জন উৎসবকে কেন্দ্র করে। তো আজকে যদি উৎসবের মধ্যে কেউ না আসে, এই ডাক্তারবাবুরা যদি উৎসবটা বন্ধ করে দেয়, ডাক্তাররা তো এমনি গরিবের পেটে লাথি মারছে, তাদের চিকিৎসা না করে। এখন এই গরিব মানুষগুলো যদি চিকিৎসা পাচ্ছে না, একটা তাদের ডাক্তাররা ক্ষতি করছে। কিন্তু এই গরিব মানুষগুলো যদি উৎসবকে কেন্দ্র করে দুটো পয়সা রোজগার করার একটা সুযোগ থাকে, সেই সুযোগটাকেও নষ্ট করে দেবে এই ডাক্তারবাবুরা, এই যারা উৎসবকে বন্ধ করতে চাইছে তারা। এটা তো খুব অনৈতিক কাজ হচ্ছে। গরিবের সাথে খারাপ জিনিস করা হচ্ছে, গরিবদেরকে হেয় করা হচ্ছে। এটাও কখনো উচিত নয়। প্রত্যেকটা মানুষের উচিত উৎসবকে পালন করা, উৎসবকে সামনে নিয়ে যাওয়া, উৎসবকে প্রেরণা দেওয়া। কারণ উৎসব যেমন আধ্যাত্মিক, ঠাকুরের যেমন পুজোর পাশাপাশি অনেক গরিব মানুষের এখানে আর্থিকভাবে তাদের সারা বছরের খেটে খাওয়ার করে খাওয়ার একটা জায়গা তৈরি হয় এই উৎসবকে কেন্দ্র করে। হ্যাঁ, নিশ্চয়ই। প্রত্যেকটা ডাক্তারবাবু থেকে শুরু করে জুনিয়র সিনিয়র যত ডাক্তার, সমাজের যত শ্রেণীর মানুষ আছে, সবাইকে বলবো পুজোর এই কটা দিন সব কিছু ভুলে সব কিছু করে পুজোয় আনন্দে মেতে উঠুন। মা দুর্গার পুজো করুন, মা ঠাকুর দর্শন করুন, গরিব মানুষদের, অসহায় মানুষদের পাশে থাকুন। এই পাশে মানে উৎসবে ফেরা বা আন্দোলন আর উৎসব একসঙ্গে চালানোর জন্য মহালয়ার দিন একটা মূর্তি স্থাপন করা হয়েছে, তিলোত্তমার মূর্তি আরজি করে প্রতীকী স্বরূপ। সেটাও কুণাল ঘোষ আক্রমণ করছেন, যে তিনি বলছেন এই গোটা বিষয়টা সুপ্রিম কোর্টের মন্তব্যের স্পিরিটের পরিপন্থী।
মানে শিল্প সত্তাকেও তো আঘাত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। না, এখানে কোনো রকমভাবে শিল্প সত্তাকে আঘাত করতে যায়নি। একটা সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা, সিবিআই সেখানে ইনকোয়ারি করছে। এখন বিজেপি সিপিএম তারা মিলে যৌথভাবে ভাই দাদার সম্পর্ক মিলে এখন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে নানানভাবে তারা এখন কর্মসূচি পালন করছে এবং রাজ্যে এমন এমন জিনিস তৈরি করার সৃষ্টি করছে। এটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় আসে 2011 সালে, তখন তিনি বলেছিলেন যে বদলা নয় বদল চাই, এটা তারই রিয়াকশন। মুখ্যমন্ত্রী যদি বলতেন বদলাও হবে, তাহলে আজকে এই বাঁদরামোগুলো চ্যাংরামাগুলো হতো না। যেগুলো বাঁদরামো চ্যাংরামো দেখতে পাচ্ছেন এখন, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ওই কথা যে বদলা নয় বদল চাই, শুধু বদল চেয়েছেন, বদলা চাননি, তাই আজকে সিপিএমের এই যে মালগুলো রয়েছে এই সমস্ত কারবারগুলো সারা বাংলা জুড়ে করতে পারছে। কিন্তু একটা যদি প্রতীকী একটা মূর্তি বসানো হয় তাহলে ক্ষতি কি? না, প্রতীকী মূর্তি কেন বসাবে সেখানে? মূর্তি, একটা মেয়ে মারা গেছে, সেই মেয়েটি যে মারা গেছে তার সাথে ধর্ষণ হয়েছে, ধর্ষণ করে তাকে খুন করেছে। তার মানে কি আমরা সেই মূর্তিটাকে জিয়ে রাখবো আর বাংলাকে কলঙ্কিত করব? দেখাবো দেখো আমাদের রাজ্যে ধর্ষণ হয়, এই মেয়েটার সাথে ধর্ষণ হয়েছিল, এই মেয়েটা খুন হয়েছিল, এইটাই তার চিহ্ন। এইটাকে সেই ধর্ষণ আর খুনটাকে জিয়ে রাখার জন্য মূর্তিটা। আপনি দেখুন এখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, হাইকোর্টে সোমবারের দিন বিচার আছে, মামলা উঠবে। বলেছে কি যে ওই নির্যাতিতা যার সাথে ঘটনা ঘটেছে তার নাম নিয়েছিলেন পুলিশ কমিশনার, তাই তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাহলে নাম নিলে যদি মামলা হয়, তার মূর্তি বসাবে, তার মূর্তি মানে তার স্থাপন করবে না, প্রতীকী মূর্তি বসাবে। তার মানে তো মানেটা তো একই বোঝাচ্ছে যে তার ধর্ষণটাকে তুলে ধরা হচ্ছে, তার খুনটাকে তুলে ধরা হচ্ছে, এটাই তো বিষয়। তাহলে আমরা নাম সমেত দিচ্ছি না, কারণ সমাজের এটা কলঙ্ক। এই জিনিসটাকে আমরা নাম উচ্চারণ করতে পারি না, কারণ ওই পরিবারের কাছে কলঙ্কজনক একটা, সারা পৃথিবীর কাছে কলঙ্কজনক একটা ঘটনা। যে ঘটনাগুলো ঘটছে, ধর্ষণ খুন প্রত্যেক রাজ্যে হচ্ছে, এখানেও হয়েছে। যে জিনিসটা ঘটেছে সেটা সারা বাংলাকে মাথা হেঁট করে দিয়েছে বিশ্বের দরবারে। কিন্তু সেই জিনিসটাকে প্রতীকী হিসাবে রাখার মানে কি যে আমাদের রাজ্যে ধর্ষণ হয়, দেখো এখানে এই মেয়েটার সাথে ধর্ষণ হয়েছিল, এই মেয়েটা খুন হয়েছিল, এই তার প্রতীকী। তার মানে তারা আন্দোলনটাকে জিয়ে রাখতে চাইছে, তারা বাংলার মুখ সারা ভারতের কাছে হেঁট করে দিতে চাইছে। আন্দোলন জিয়ে কেন রাখবে না বলুন? কারণ এই আন্দোলনের জেরেই তো একের পর এক সিবিআই এর হাতে গ্রেপ্তার হচ্ছে। আমরা দেখছি টিএমসিপির এক নেতাকেও গ্রেপ্তার করা হয়েছিল, আশিস। এখন হচ্ছে একটা অভিযোগ তুলে দিলে পারি, পুলিশ তাদেরকে তদন্ত নিচ্ছে, গ্রেপ্তার করছে, দুর্নীতি করছে। এখন দুর্নীতি হয়েছে, তার সাথে তো খুনের সাথে কোনো সম্পর্ক নেই। এই যে বলছে দুর্নীতির সাথে, কেউ আবার বলছে যে ওই মেয়েটার কাছে একটা ভিডিও রেকর্ডিং ছিল দুর্নীতির, ওই জন্য ওখানে দুর্নীতির ভিডিও তুলে ফেলেছিল, ওই জন্য খুন করা হয়েছিল। মানে ফেক ভিডিও ছড়ানোর মাস্টার মাইন্ড হলো এরা। এবার যদি দুর্নীতি যদি হয়ে থাকে, তার সাথে খুন মার্ডারের কোনো সম্পর্ক নেই। দুর্নীতি আলাদা পার্ট, খুন মার্ডার রেপ হয়েছে তার আলাদা পার্ট। তা আমার বক্তব্য হচ্ছে যে এই রেপ কেসে কজন গ্রেপ্তার হয়েছে? আমার পরিষ্কার কথা, ধর্ষণ হয়েছিল তারা বুঝে গণধর্ষণ হয়েছে। সিপিএম বিজেপি বলেছিল গণধর্ষণ, তাহলে গণধর্ষণ হয়েছিল আজ পর্যন্ত কেন সিবিআই গ্রেপ্তার করতে পারলো না? তাহলে রেপ কেসে কজন গ্রেপ্তার হয়েছে? একজনও রেপ কেসে গ্রেপ্তার হয়নি, একজনও মার্ডার কেসে গ্রেপ্তার হয়নি। যেটা করেছে প্রমাণ লোপাটের আখ্যা দিয়ে গ্রেপ্তার করেছে টালা থানার ওসিকে। কেন গ্রেপ্তার করেছে? নাকি পাঁচিল ভাঙা হয়েছিল, যে পাঁচিলটা ভাঙা হয়েছে সেই পাঁচিলে 20 জন ডাক্তার সই করেছে, নার্স থেকে শুরু করে জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছে তারাও সই করেছে, তবে পাঁচিল ভাঙা হয়েছে। 3 বার ইনফেকশন হয়েছিল, এবার ইনভেস্টিগেশন হয়েছিল, ওখানে ইনভেস্টিগেশনের পরে সেখানে পাঁচিল ভাঙা হয়েছিল। তাহলে এখানে প্রমাণ লোপাটের জন্য পাঁচিল ভাঙা হয়নি, গণধর্ষণ হয়নি। তাহলে আবার বলছে কি যে বডি 7 তাড়াতাড়ি পুলিশ জ্বালিয়ে দিয়েছে। পুলিশ যদি 7 তাড়াতাড়ি বডি জ্বালিয়ে দিত, কাগজে সই করা রয়েছে যে আরজিকর হসপিটাল কর্তৃপক্ষ ওই মেয়েটির মৃতদেহটাকে তার বাড়ির লোকের হাতে হ্যান্ডওভার করে দিয়েছে, বাড়ির লোক রিসিভ করে মৃতদেহ নিয়েছে, পুলিশ কর দিয়ে মৃতদেহটাকে ওই মেয়েটির বাড়িতে মা বাবার কাছে পৌঁছে দিয়েছে, মেয়েটির মা বাবা নিয়ে গিয়ে সেটাকে সৎকার করেছে। তাহলে এখানে বডি কে জ্বালালো? মেয়েটার বাড়ির লোক জ্বালালো, তার বাবা মা জ্বালালো। বডিটা কারা দিল? আরজিকর হসপিটাল তার বাড়ির লোকের কাছে হ্যান্ডওভার করলো। তাহলে সব অভিযোগগুলি যে মিথ্যা, শুধুমাত্র মিডিয়ায় খবর তৈরি করার জন্য, সেটা বারবার প্রমাণ হচ্ছে। যেমন প্রমাণ হয়েছিল গঙ্গাধর কয়াল, আপনার ইয়েতে শুনেছেন কয়েকদিন আগে, ওখানে নাকি সন্দেশখালিতে পিঠে বানানো হচ্ছে, মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, অরাজক হয়ে গেছে, বিরাট খবর। তারপরে কি হলো? পুরোটাই ফেক। তাহলে এই যে আরজিকর নিয়ে এত নাচানাচি, এত গানাগানি হচ্ছে, কলতন দাশগুপ্ত যেমন ধরা পড়েছিল,
তাদের ভিডিও ওই কথা গোপন ফাঁস হয়ে এরকম অনেক কিছু আরও ফাঁস হতে পারে। ধীরে ধীরে দেখুন, আসতে না আসতে ঠিক সময়ে বলে না ধর্মের কল বাতাসে নড়ে, ঠিক দেখবেন এটাও সত্যটা বেরিয়ে আসবে।